গল্প শেষ রাতের রংধনু, লেখা অধরা জেরিন। আপনাদের ৩ বছরের একটা মেয়ে আছে, তবুও কেন ডিভোর্স নিতে চাইছেন? সামনে বসা উকিলের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বললাম, আমার স্বামীর অবৈধ সম্পর্ক আছে। আমার কিন্তু মনে হয় না আপনার স্বামী এমন কিছু করতে পারেন। তাকে আমি ভালো করে চিনি। সে কতটা অমানুষ আমার থেকে আপনি ভালো করে জানেন না। দেখুন মিসেস অরিত্রা, আমি কিন্তু আপনাদের পারিবারিক উকিল। আপনার শ্বশুরের সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব। আমার মনে হয় আপনি ভুল করছেন। আরও কিছু ভেবে দেখুন। ঠিক আছে, আমি যদি না পারেন, আমি অন্য উকিল ধরতে বাধ্য হব। আপনার কি মনে হয় না বাচ্চাটা বাবা ছাড়া হলে সমাজ ভালো চোখে দেখবে? আমি সমাজের ধার ধারি না। এই সমাজ আমাকে কি দিয়েছে? শুধু লাঞ্ছনা আর অপমান। আমার এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই বলেই উকিলের চেম্বার থেকে বেরিয়ে এলাম। আমি অরিত্রা, সাধারণ ঘরের মেয়ে। বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়ে হয়। দেখতে দেখতে বিবাহিত জীবন কেটে যেতে লাগলো। বিয়ের ঠিক ২ বছর পর একটা রাজকন্যা এলো কোলজুড়ে। আমার স্বামী আয়ান খুব বড় বিজনেসম্যান। গভীর জলের মাছ সে। তাই তো সমাজে কোটিপতিদের একজন হতে পেরেছে খুব সহজেই। যতদিন যেতে লাগলো তার ভেতরে অহংকার বাড়তে লাগলো। রাত করে বাসায় আসা এটা যেন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেদিন রাতের কথা, রাত ৪টা বাজতে গেছে, আয়ান এখনও ফিরেনি। আমি দীপ্তকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে যেতে বুঝতে পারলাম আয়ান এখনও ফিরেনি। ভয় ভয় করতে লাগলো, কোনো বিপদ হলো না তো? ফোন করছি কিন্তু ধরছে না। ভয়টা আরো কঠিন রূপ ধারণ করতে লাগলো। কোনো কিছু না ভেবেই দীপ্তিকে রেখে চলে গেলাম শ্বশুরের ঘরের দিকে। যদিও জানি এত রাতে ওনাদের টাকা ঠিক হবে না, তবুও দরজায় টোকা দিতেই ভেতর থেকে বলল, কে এত রাতে? বাবা, আমি অরিত্রা। ভেতর থেকে শ্বশুর শাশুড়ি দরজা খুলে আমার সামনে এসে দাঁড়ালো। উদ্বিগ্ন কণ্ঠে বলল, বৌমা, তুমি এত রাতে? কি হয়েছে? আয়ান কোথায়? বাবা, ও এখনো আসেনি। ফোনও ধরছে না। আমার খুব টেনশন হচ্ছে। ও মাই গড, কি বলো এইসব? ভোর হতে চলেছে, ও এখনো আসেনি? আমাকে আগে ডাকুনি কেন? বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম ভেঙে যেতে বসতে পারলাম, ও আসেনি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ঠিক এমন সময় আয়ন বাসায় ফিরল। চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে হয়ে আছে। শ্বশুর কিছু বলার আগেই ও বলল, বাবা সরি, অফিসে কিছু জরুরি কাজ ছিল, তাই এত লেট হয়ে গেছে বাসায় আসতে। যাও, তোমরা শুয়ে পড়ো। আয়ান, তুমি ফোন করে ব্যাপারটা অরিত্রাকে জানাতে পারতে। এরকম ভুল সামনে করবে না, কথাটা মনে থাকে যেন। এই বলেই শ্বশুর শাশুড়ি শোবার ঘরে চলে গেলেন। আয়ান এসে শুয়ে পড়ল। আমি ওর কাছে গিয়ে বললাম, রাতে কিছু খেয়েছো? বাইরে থেকে ডিনার সেরে নিয়েছিলাম। তুমি জানো আমি কত টেনশন করেছিলাম। একটা ফোন দিয়ে জানাতে পারতে। অরিত্রা, আমি টায়ার্ড, প্লিজ। এখন আমার ঘুম দরকার। এই বলেই অন্যদিকে মুখ করে ঘুমিয়ে গেল। আমিও কিছু না বলে শুয়ে পড়লাম। পরদিন অনেক বেলা করে ঘুম ভাঙে আয়ানের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে দীপ্তিকে নিয়ে খেলতে লাগলো। আমি কাছে গিয়ে বললাম, আজ তুমি ফ্রি আছো? কেন? দীপ্তির জন্য কিছু কেনাকাটা করতে হবে। অনেকদিন আমরা বাইরে ডিনার করি না। চলো আজ বাইরে ঘুরেও আসা যাবে। অরিত্রা, আমার বিকেলে একটা মিটিং আছে। তুমি একাই চলে যাও, আমি অন্য একদিন যাব। না আজ তোমার যেতে হবে। আয়ান, তুমি দিন দিন বদলে যাচ্ছ। আমার জন্য তোমার এখন কোনো সময়ও নেই। আমার নতুন বিজনেস, কেন তুমি বুঝতে চাইছো না? শপিং করতে যত টাকা লাগে তুমি নিয়ে যাও। প্লিজ, আমার সময় নেই কোথায় যাওয়ার। এই বলে হনহন করে উঠে গেল। আমি ওর এমন বিহেভ দেখে হতবাক হয়ে বসে রইলাম। আয়ন অনেক বদলে যাচ্ছে, অনেক। একটা অজানা ভয়ে বুকটা দুরু করতে লাগলো। সেদিন সকালে ঘুম থেকে উঠে আয়ন তড়ি করে করে অফিসে চলে গেল। এতটাই ব্যস্ত ছিল যেন ফোন নিতে ভুলে গেল।
আমি রান্না করেছিলাম। দীপ্তিকে নিয়ে শ্বশুর শাশুড়ি নিজেদের ঘরে। হঠাৎ করে আমার কানে আয়নের ফোনের শব্দ কানে এলো। ঘরে আসতে দেখি ওর ফোন। হয়তো কেউ জরুরি কল করেছে। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো, ফোন নিয়ে আয়নের অফিসে গেলে কেমন হয়। ওকে না বলে সারপ্রাইজ দেওয়া যাবে। তৈরি হয়ে শাশুড়ির ঘরে গিয়ে বললাম, মা, আমি একটু বাইরে যাচ্ছি, এখনই ফিরে আসবো। হঠাৎ করে কোথায় যাবে বৌমা? আয়নের ফোনটা রেখে গেছে। বারবার কল আসছে, হয়তো কোনো জরুরি কল। ঠিক আছে, যাও, দাদু ভাইকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আছি তো। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম। সত্যি আমার ভাগ্য ভালো যে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি। আমাকে কত কেয়ার করে দুজন মানুষ। গাড়ি আয়নের অফিসের দিকে এগিয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে আজ। আয়ন আমাকে দেখে কি করবে মনে পড়লে হাসি পাচ্ছে। হয়তো অবাক হয়ে যাবে এভাবে দেখে। অফিসের ভেতর ঢুকে আয়নার রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। সামনে ওর বিয়ের রুম। মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী। ইচ্ছে করে তাকিয়ে থাকি অনেক সময়। আজ আবার শাড়ি পরে এসেছি, অসম্ভব সুন্দর লাগছে। আমি কাছে যেতে হেসে দিয়ে বলল, কেমন আছেন ম্যাম? ভালো আছি মোনা, তুমি কেমন আছো? জি ভালো। কিন্তু স্যার তো একটু আগে বের হয়ে গেলেন, কোথায় গেছে বলতে পারো? ম্যাম, সেটা তো জানি না, তবে এসেই। আজ স্যার বেশি সময় অফিসে ছিলেন না, কোথায় যেন বের হয়ে গেলেন, আর বললেন ফিরতে দেরি হবে। মোনার কথা শুনে একটু অবাক হলাম। কোথায় গেল হঠাৎ করে? কোনো সমস্যা হলো না তো? আমি মোনার দিকে তাকিয়ে থেকে বললাম, ঠিক আছে, তোমার স্যার এলে বলো আমি এসেছিলাম। ঠিক আছে, বাই। বাসায় এসে একদিন ঘরে যেও। আচ্ছা ম্যাম, বাই। গাড়িতে বসে নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন সময় ওর ফোনের দিকে আমার চোখ গেল। বাসায় একটা ফোন দেওয়া দরকার। দীপ্তি কি করছে? ব্যাগে আমার ফোন নেই। আয়নকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গেলাম। আয়নের ফোন থেকে ফোন করে বাসায় জানিয়ে দিই আমি আসছি। আয়নের ফোনের লক আমার জানা আছে, সেই আগের দেওয়া লক। লক করলে আমি পুরো অবাক হয়ে গেলাম। একটা নম্বর থেকে অনেকবার কল করা হয়েছে, 28 বার রিসিভ কল এবং অনেকগুলো মিস কল উঠে রয়েছে। আমি একটু অবাক হলাম। এটা তো আমার সব থেকে বেস্ট বান্ধবী নীরার নাম্বার। বেশ কিছুদিন ওর সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু আয়নার ফোনে ওর নাম্বার এতবার রিসিভ কেন? যদি আমাকে নীরার দরকার থাকে তাহলে আমারও ফোন আছে, তবে আয়নার ফোনে এতবার ওর নাম্বার কেন? আমার মনের ভেতরে অনেকগুলো কেন ওকে দিতে লাগলো। এসির ভিতর থেকে আমি রীতিমতো ঘেমে যাচ্ছি। আয়নার নীরা বাইরে কোথাও গেল না তো? না না না, আমি আর কিছু চিন্তা করতে পারছি না। এটা আমার ভুলও হতে পারে। নীরা হয়তো আমাকে ফোনে পায়নি তাই ওকে ফোন করেছে। কিন্তু ফোন করে বেশ কয়েকদিনের একবারও আয়ন আমাকে বলেনি নীরা ফোন করেছিল। আমি আর মানতে পারছিলাম না। বুকটা ধড়ফড় করে কাঁপতে লাগলো। আমার সাধারণ সংসারে কোনো ঘূর্ণিঝড় আসছে না তো? অরিত্রা, তুমি ভুল বুঝছো। নীরার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। তাহলে তোমার ফোনে এতবার ওর কল কেন? আমাদের একটা জরুরি মিটিং ছিল। সেই জরুরি মিটিংটাই অন্য কিছু। আমি ভালো করে বুঝতে পারছি। তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ অরিত্রা। ও, আমি সত্যি কথা বললেই খারাপ। তাহলে সেদিন অত রাত অবধি কোথায় ছিলে? কতবার বলবো আমার জরুরি মিটিং ছিল। আয়ান, তুমি বদলে গেছো। তুমি সেই আগের আয়ান নেই। কথাটা শেষ হতেই সজোরে একটা চড় দিল অরিত্রাকে আয়ান। অরিত্রা এতটা অবাক হয়ে গেল, কোনো কথা আসছে না মুখ থেকে। গালে হাত দিয়ে বিছানায় বসে পড়ল। আয়ন ঘর থেকে বেরিয়ে গেল। আয়নের বাবা মা ঘরে ঘর থেকে ছেলে আর বউয়ের ঝগড়া শুনছিলেন, কিন্তু বুঝতে পারেননি এটা এতদূর গড়িয়ে যাবে। তিনি আয়নের উপর খুব রেগে গেলেন। বললেন, ছি, আমি একটা অমানুষ জন্ম দিয়েছি, শেষে কিনা নিজের স্ত্রীর গায়ে হাত। ওকে আমি খুন করে ফেলবো। আয়নের মা অরিত্রাকে বললেন, বৌমা,
তুমি এখন নীরাকে ফোন করো, এর একটা বিহিত করতে হবে। অরিত্রা যেন বোবা হয়ে গেছে, কোনো কথা মুখে আসছে না। সেদিন অফিস থেকে বাসায় এসে সবকিছু শ্বশুর শাশুড়িকে বলেছিল অরিত্রা। সব শুনে ওনারা বলল, বৌমা তুমি আয়নের সাথে কথা বলো, আসলে ব্যাপারটা কি জানা যাবে। অরিত্রা সেই ভেবেই রাত্রে আয়ন ফিরলে ওকে বলল নীরার কথা। আয়ন একটু চমকে উঠল ওর কথা শুনে। এক কথায় দু কথায় এটা এতদূর চলে এলো। অরিত্রা সারাদিন রাত ঘরের দরজা বন্ধ করে কেঁদেছে। আয়নের এইভাবে গায়ে হাত তোলা মেনে নিতে পারছে না। শ্বশুর শাশুড়ি কতবার এসে ডেকে গেছে, কিন্তু দরজা খোলেনি। দীপ্তিকে নিয়ে ঘরের ভেতরে, ওদিকে আয়নের ফোন বন্ধ। সারা রাত বাড়িতে আসেনি। এতে করে অরিত্রা আরো বেশি অভিমানী হয়ে গেল। সিদ্ধান্ত নিল আয়নের সাথে আর না। আয়ন অরিত্রাকে দূরে ঠেলে দিয়েছে, অনেক দূরে। পরদিন সকালে অরিত্রা শ্বশুরের কাছে গিয়ে বলল, বাবা আমাকে ক্ষমা করবেন, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বৌমা তুমি কি পাগল হলে? কি বলছো এইসব? আয়নের উপর অভিমান করে এটা করতে পারো না। আয়নের যদি কোনো দোষ না থাকতো, তাহলে কেন সত্যিটা আমাকে বলছে না? অরিত্রা, আমার বিশ্বাস কোনো কিছু একটা আছে এর মাঝে। তুমি হঠাৎ এরকম সিদ্ধান্ত নিও না। প্লিজ বাবা, আমাকে আমার মতো চলতে দিন। আয়নের জীবনে আমি বাধা হয়ে থাকতে চাই না। এই বলেই দীপ্তিকে নিয়ে বাবার কাছে চলে এলো। আজ 1 সপ্তাহ হতে চলেছে অরিত্রা বাবার কাছে, কিন্তু একবার আয়ন ফোন করেনি, খোঁজ খবর নেয়নি। অরিত্রা এবার পুরোপুরি বুঝে গেছে আয়ন আগের মতো নেই। আমরা হঠাৎ করে চলতে চলতে যখন পথ হারিয়ে ফেলি গভীর অন্ধকারে, ঠিক তেমনই অরিত্রা আজ জীবনের পথ হারাতে বসেছে। অমাবস্যার কালো মেঘ মনে হচ্ছে ওকে গ্রাস করে নিচ্ছে, একটু একটু করে। দমকা হওয়া হঠাৎ করে এসে ওকে এক পশলা বৃষ্টি ছুঁয়ে দিয়ে বলছে, তুমি একা, বড্ড একা। গভীর রাতে ঘুম ভেঙে গেল মানুষ একটা নিশ্চিত হাত খোঁজে, যে হাত অন্য হাতকে শক্ত করে ধরে বলে, আমি আছি, ভয় পেও না। এলোমেলো বাতাস আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, তোমার ভালোবাসা তোমার আছে। কিন্তু অরিত্রা ডুকরে ডুকরে কাঁদছে প্রতিটা রাত। ঘুম ভেঙে গেলে কেউ বলছে না আমি আছি। আয়নের উপর প্রচণ্ড অভিমান ওকে বাধ্য করলো ডিভোর্সের মতো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। হয়তো এটা আয়নের প্রতি ঘৃণা, রাগ অথবা গভীর ভালোবাসা থেকে হয়েছে। সেদিন উকিলের কাছ থেকে ফিরে বাসায় আসতে অরিত্রার বাবা বলল, অরিত্রা মা, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে নেই, আরও কিছুদিন ভেবে দেখ। বাবা, ও আর ফিরবে না। ওকে আমি চিনি, আমিও চাই না ওদের মাঝে থাকতে। তাহলে তুই নীরাকে একবার ফোন কর, নীরার কাছে জিজ্ঞেস কর কেন এমন করছে সে। নীরা এখানে থাকে না বাবা, ওর ফোন বন্ধ থাকে, আগের ঠিকানায় নেই। এখন বলো আমি কি করতে পারি, প্লিজ। বাবা, আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও, কারো মাঝে আমি দেয়াল হতে চাই না। ঠিক এমন সময় অরিত্রার ফোন বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে বলল, বৌমা, আয়ন অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি, তাড়াতাড়ি আসো। কথাটা শুনে অরিত্রার হাত থেকে ফোন পড়ে গেল। ছুটে গেল হাসপাতালে, কিন্তু কেন গেল নিজেরই অজানা। মাঝে মাঝে আমাদের এমন হয়, অনেক কিছু আমরা জানি জানি না, মানি না, কিন্তু করে ফেলি। ওপর আরেকজন আছেন যিনি তার সিদ্ধান্ত অনেক আগেই নিখুঁত করে সাজিয়ে রেখেছেন। সবাই হাসপাতালে অপেক্ষা করছে। আয়ন খুব গুরুতর আঘাত পেয়েছে, বেশ কয়েক জায়গায় কাঁচের টুকরো ঢুকে গিয়েছে, এখনো অপারেশন চলছে। অরিত্রা শুকনো চোখে বসে আছে। ভালো করে তাকালে দেখতে পাওয়া যাবে শুকিয়ে যাওয়া পানি এখনো দাগ ফেলে গেছে। ঠিক এমন সময় নীরা এলো সেখানে। ওকে দেখে অরিত্রা অবাক, নীরা এখানে কেন? নীরা আস্তে আস্তে এগিয়ে গেল অরিত্রার কাছে, ওর হাতটা শক্ত করে ধরে বলল, অরিত্রা, তুই কি জানিস আয়ন তোকে পাগলের মতো ভালোবাসে? অরিত্রা নীরার কথা শুনে বলল, অনেক নাটক করেছিস, আমার সাথে আর না। কি চাস এখন তুই? আমি আয়নকে ডিভোর্স দেই, এটাই তো? সেটাও ও পেয়ে যাবি। বাহ, এই তোর বিশ্বাস আয়নের উপর? মাত্র কয়েকটা কল,
ওকে এভাবে অবিশ্বাস করতে পারলি? কথাটা বিশ্বাস অবিশ্বাসের না নীরা, কথাটা হচ্ছে ভরসার, যেটা আয়ান আমাকে করেনি। আমি বারবার কারণ জিজ্ঞেস করেছি, কিন্তু ও প্রতিবার আমাকে আমার কাছে লুকিয়েছে। নীরা চোখে পানি ছেড়ে দিয়ে বলল, কোনো স্ত্রী চাইবে না নিজের স্বামী অন্য কারো কাছে ছোট হোক। মানে? অরিত্রা, তোর মনে আছে আমি আর ফয়সাল ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু জানিস ওকে আমি চিনতে পারিনি। ও এতটা অমানুষ, খুন ছিনতাই নেশা এগুলোর মাঝে ডুবে থাকতো। অনেক চেষ্টা করেছি ওর কাছে থেকে সরে যেতে, কিন্তু পারিনি। বারবার আমাকে খুঁজে বের করে এনেছে। সেদিন ছিল একটা কালবৈশাখী ঝড়ের দিন। আমার জীবনের সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। পাশের বাসার একটা মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে সবাই মিলে রেপ করার সময় মেয়েটা মরে যায়। ফয়সাল হয় ১ নম্বর আসামি। ওকে থানায় নিয়ে যায়। এই লজ্জায় আমি বাইরে বের হতে পারতাম না। কারো কাছে গেলে অপমান করে বের করে দিত। সমাজের চোখে আমি নর্দমার কীট হয়ে গেলাম। বাচ্চাটা তো না খেতে পেরে অসুস্থ হয়ে পড়ল। বাস বাসা অন্য জায়গায় ঠিক করলাম। হঠাৎ একদিন আয়নের সাথে দেখা। আমাকে দেখে চমকে উঠল। সব কিছু খুলে বললাম তাকে। অনুরোধ করে বললাম, আমার এই অভিশপ্ত জীবন তোকে না বলে। সেই থেকে আয়ান আমাদের পরিবারটাকে আগলে রেখেছে একজন ভাইয়ের মতো। কথা রাখতে গিয়ে তোদের এত সমস্যা হবে সব কিছু শুনে অরিত্রার বুক ফেটে যাচ্ছে কষ্টে। নীরাকে বলল, শুধু একবার আয়ন সত্যিটা আমাকে বলতো। দোষটা আমারই। আমি সন্তানের কসম খেয়ে বলেছিলাম আমার অভিশপ্ত জীবনের কথা যেন কেউ না জানে। তোকে আয়ন বড্ড বেশি ভালোবাসে। অরিত্রা কেঁদেই চলেছে। এমন সময় ওর শ্বশুর মাথায় হাত দিয়ে বলল, কেঁদো না মা, আয়নের কিছু হবে না। অরিত্রা শ্বশুরের দিকে তাকিয়ে দেখে চোখে জল চিকচিক পড়ছে, কিন্তু মুখে জিতে যাওয়ার হাসি। একজন পিতার সন্তানের কাছে জিতে গেছে, এর থেকে আর কি পাওয়ার থাকতে পারে? ডক্টর এসে বলল, আয়নের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। অরিত্রা ছুটে গেল আয়নের কাছে। কাছে যেতেই আয়নের চোখে চোখ পড়ল। দুজনের চোখ ভিজে গেছে জলে। আয়ান অরিত্রাকে কাছে ডাকলো। অরিত্রা আয়নের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কোনো কথা বলতে পারছে না। আয়ন এবার অরিত্রার হাত নিজের হাতের ভিতর নিয়ে বলল, তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো ছিলাম না। অরিত্রা আয়নের হাত আরো শক্ত করে ধরে বলল, তাহলে কোনো খোঁজ খবর নাওনি কেন? জানো আমার এক একটা দিন কিভাবে কেটেছে? কে বলেছে খোঁজ নেইনি? রোজ উকিল আঙ্কেলের কাছে গিয়ে আমার নামে নালিশ করতে। কি ভেবেছো আমি জানি না? অরিত্রা, আমি আজই তোমার কাছে যেতাম, কিন্তু তার আগেই। অনেক হয়েছে, এবার থামো। আগে সুস্থ হও, তারপর সব শুনবো। কেন, তুমি তো আর আমার কাছে থাকবা না, তাহলে শুনবো কিভাবে? ঠিক আছে, দেখি অন্য কাউকে ঘরে আনতে হবে, খুন করে ফেলবো তোমাকে এই কথা বললে। এই বলেই স্বামীর বুকের উপর মাথা রেখে চোখের জল ফেলছে। আয়ন অরিত্রের মাথায় হাত বুলিয়ে বলছে, অনেক ভালোবাসি তোমাকে পাগলি, অনেক, নিজের থেকেও বেশি। তোমার কিছু হলে আমি মরে যাব, হারিয়ে যাব পৃথিবী থেকে। সমাপ্ত। প্রিয় দর্শক, গল্পটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।